পৃথিবীর বুকে ট্রোলরা ফিরে এসেছে, যাদের পুরো বংশধরকে মানুষ মেরে ফেলেছিল। ট্রোল বলতে এখানে এক প্রকার জন্তুকে বোঝানো হয়েছে যারা মাটি এবং পাথর দিয়ে তৈরি, আর এদের সব থেকে বড় শত্রু হলো সূর্যের আলো। এদের শরীরে সূর্যের আলো লাগলে সঙ্গে সঙ্গে এরা পাথর হয়ে যায়। এজন্য কয়েক হাজার বছর ধরে পাহাড়ের নিচের গুহায় আশ্রয় নিয়েছিল, কিন্তু বর্তমানে তারা ফিরে এসেছে নিজেদের পূর্বপুরুষদের বদলা নেওয়ার জন্য। মুভিটার সেকেন্ড পার্ট কিছুদিন আগেই বের হয়েছে, তাই আমি চিন্তা করলাম প্রথম পার্টটা আপনাদের সঙ্গে শেয়ার করি। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, আমি পরবর্তী পার্ট নিয়েও হাজির হব। সিনেমার কাহিনী শুরু হয় এক কম বয়সী মেয়েকে দিয়ে, যে কিনা তার বাবার সাথে দড়ির সাহায্যে পাহাড়ে ওঠার চেষ্টা করছিল। আর এই মেয়েটির নাম হলো নোরা। নোরার বাবার কথাবার্তায় বোঝা যায় তার ধারণা বাকি মানুষের থেকে একটু আলাদা। সে সবসময় বিশ্বাস করে মানুষ সবসময় তার নিজেদের চোখ দিয়ে সবকিছু দেখে, তবে শুধু চোখ দিয়ে না দেখে যদি কেউ মনের দৃষ্টি দিয়ে দেখে তাহলে চারপাশটা কিছুটা হলেও অন্যরকমের দেখার সুযোগ পাবে। সে নোরাকে বলে, তুমি যদি সামনের পাহাড়ের দিকে তাকাও তাহলে তুমি কিছুই দেখতে পাবে না, তবে সেটা যদি তুমি তোমার মনের নজর দিয়ে দেখো তাহলে তুমি ওই একই পাহাড়ে দেখতে পাবে কিছু ট্রোলরা দাঁড়িয়ে আছে, আর তারা সাধারণ মানুষের থেকে নিজেদেরকে লুকিয়ে রেখেছে। এখান থেকে আরো জানা যায় নোরার বাবা নোরাকে ছোটবেলা থেকে একটা গল্প বলে আসছিল যে একটি বিয়ে বাড়িতে 13 জন ট্রোল এসেছিল, তবে তারা সেই বিয়ে বাড়িতে বসে অনেকটা নেশা করে ফেলেছিল, যে কারণে তাদের সময় কোনো খেয়াল ছিল না। আর সেই কারণে যখন সূর্যের কিরণ ওদের গায়ে এসে পড়ে সাথে সাথে সবাই পাথরে পরিণত হয়ে যায় আর ভিজা মাটিতে সবাই মিশে যায়। আর ঠিক সেই ঘটনার পর থেকে বাকি ট্রোলরা নিজেদেরকে পাহাড়ের গায়ে লুকিয়ে রাখে। বাবার এসব আজব কথা শুনে নোরা বলে, কিন্তু আমি তো ওই পাহাড়ে তেমন কিছুই দেখতে পাচ্ছি না। এটা শুনে তার বাবা বলে, শুধুমাত্র চোখ দিয়ে না দেখে নিজের মনের চোখ দিয়ে দেখো, তাহলে তুমি ঠিকই ওই পাহাড়ের ট্রোলদেরকে দেখতে পাবে। আর এবার নোরা শান্ত হয়ে চোখটা বন্ধ করে। তারপর যখনই সে নিজের চোখ খুলে মনের দৃষ্টিতে দেখতে শুরু করে তখনই তার চোখে ট্রোলরা ধরা পড়ে। নোরা দেখে তারা মানুষের মতো হলেও তাদের আকৃতি অনেকটা বড়। এরপর সিন এখানেই কাট হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় নোরা এখন অনেক বড় হয়ে গেছে, আর এখন নোরা পেশায় একজন প্রফেসর। নোরাকে দেখা যায় সে তার টিমের সাথে একটা জায়গা খোঁড়ার কাজ করছিল। তারা সেখান থেকে কিছু মূল্যবান জিনিসপত্র পাওয়ার আশায় সেখানে খোঁড়াখুড়ি করছিল, তবে এভাবে তারা 6 মাস খোঁড়াখুড়ি চালিয়ে যাওয়ার পরও সেখান থেকে কিছুই পায় না। আর এবার তাদের টিম লিডার নোরাকে বলে, এমন করে এখানে কোনো খোঁড়াখুড়ি করে লাভ নেই, আমরা কিছুই পাবো না, তাই এসব বন্ধ করা উচিত। কিন্তু নোরা রাজি হয় না, কারণ তার মন বলছিল সে এই জায়গায় কিছু না কিছু অবশ্যই পাবে। তাই সে তার টিম লিডারকে রিকোয়েস্ট করে তাকে আরো কিছুটা সময় দেওয়ার জন্য, কারণ নোরা সবসময় তার বাবা সেখানেও একটা কথা মনে গেঁথে নিয়েছিল, সে যদি কোনো কাজে হাত দেয় তাহলে যেন সে নিজের উপরে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে সেটা করে। আর নোরাও ভাবে এবার সবাই তাকে সাহায্য না করলেও সে নিজে সেখানে করতে শুরু করবে। এমনি করে কিছুটা সময় খোঁড়ার পর নোরার হাতে কিছু একটা জিনিস বেঁধে যায়। অন্যদিকে দেখা যায় নরওয়ের পাহাড়গুলোতে বারুদ ফিট করেছিল সেই পাহাড়গুলো উড়িয়ে দেওয়ার জন্য। এরপর যখন সেই বারুদগুলো ব্লাস্ট হয়ে যায় তখন ভেতরের অবস্থা দেখার জন্য কর্মীরা সেই পাহাড়ের মধ্যে প্রবেশ করে। আর এরই মধ্যে হাঁটতে থাকা একজন কর্মী দেখতে পায় কিছু একটা বিশাল আকৃতির জন্তু তাদের দিকে এগিয়ে আসছে। এটা দেখে সবাই ভয় সেখান থেকে পালিয়ে বের হয়ে আসে। আর কর্মীদের এমন ছোটাছুটি দেখে আর্মির হেড সেখানে চলে আসে, আর সবাই এটা জানার চেষ্টা করে যে কি কারণে এই অদ্ভুত ঘটনাটা ঘটছে। এরপর এইসব নিয়ে আলোচনার জন্য একটা মিটিং ডাকা হয়, এমনকি সেখানে নোরাকেও ডেকে আনা হয়। এরপর নোরা সেখানে আসলে স্ক্রিনে দেখতে পায় ওই জায়গাতে কিছু বিশাল আকৃতির পায়ের চিহ্ন দেখা যাচ্ছে। এসব দেখে সেখানে থাকা সবাই অনুমান করে হয়তো ওই জায়গায় বৃহৎ আকৃতির কোনো জিনিস রয়েছে, আর সেটা না হলে হয়তো কোনো প্রকার ঝড়ের কারণে এমনটা হয়েছে। তবে সবার মাঝে নোরা জানায় তার মনে হচ্ছে এটা কোনো পায়ের চিহ্ন। এত বড় পা কারো আছে শুনে সবাই হাসাহাসি করতে শুরু করে। সবাই ভাবে হয়তো নোরা মজা করছে তাদের সঙ্গে। এর মধ্যে দৌড়ে একজন লেডি সিকিউরিটি সেখানে চলে আসে আর সবাইকে একটা ভিডিও দেখায়, যেখানে দেখা যায় সেই পাহাড়ে কিছু ছেলে মেয়ে ব্লগ বানাচ্ছিল, আর হঠাৎ করেই তাদের পেছনে বিশাল আকৃতির কিছু একটা চলে আসে। এসব দেখে সেখানে থাকা সবাই শকড হয়ে যায়। এর পরের সিনে বৃদ্ধ স্বামী স্ত্রীকে দেখা যায় যারা কিনা নিজের বাড়িতে বসে ব্রেকফাস্ট করছিল, আর তাদের পোষা কুকুরটিকে দেখা যায় বাইরে বসে ডাকতেছিল। তারা দুজনে এটা বুঝে উঠতে পারছিল না যে কুকুরটি কেন এভাবে ডেকে চলেছে। এর মধ্যে হঠাৎ করেই তারা অনুভব করে সেখানে ভূমিকম্প শুরু হয়ে গেছে। এইসব দেখে তারা দুজনে সময় নষ্ট না করে দ্রুত তাদের ঘরে বেসমেন্টে চলে যায়। এরপর যখন সবকিছু ঠান্ডা হয়ে যায় তখন তারা দুজনে বাইরে বের হয়, তবে দেখতে পায় তাদের পুরো বাড়িটাই ধ্বংস হয়ে গেছে। অন্যদিকে দেখা যায় এসবের কারণ জানার জন্য নোরা আর অ্যান্ড্রুকে ওই জায়গায় পাঠানো হয়েছে। যাওয়ার সময় অ্যান্ড্রু নোরার কাছে তার পরিবার সম্পর্কে জানতে চাইলে নোরা জানায় তার মা অনেক বছর আগেই মারা গেছে, তবে তার বাবা এখনো বেঁচে আছে। কিন্তু তার বাবা একা থাকতেই বেশি পছন্দ করে, কারণ তার বিশ্বাস আর সবকিছু দেখার দৃষ্টিকোণ বাকিদের থেকে অনেকটাই আলাদা। এবার অ্যান্ড্রু সেখানে নোরাকে নিজের ব্যাপারে বলে আসলে সে সবসময় একজন রাইটার হতে চাইতো, কিন্তু কোনো একটা কারণে সে হতে পারেনি। এর মধ্যে তারা সেই জায়গায় চলে আসে। এরপর সেখানে গেলে তারা এখানে ক্যাপ্টেনকে দেখতে পায়, যার নাম হলো ক্রিস। ক্যাপ্টেন নোরাকে জানা এখানকার অবস্থা দেখে মনে হচ্ছে যেন কেউ নদী পার হয়ে এসেছিল আর এখান থেকে দৌড়ে পাহাড়ের দিকে চলে গেছে। এমনকি এই জায়গায় বিশাল আকৃতির পায়ের ছাপও রয়েছে।
এইসব কিছু শোনার পর নোরা সেই বৃদ্ধ কাপড়ের সঙ্গে কথা বলতে আসে। তারা দুজন নোরাকে জানায় তারা এমন একটা শব্দ শুনতে পেয়েছিল যেটা শুনে মনে হচ্ছিল কেউ যেন কান্না করছিল, আর পুরো জায়গাটায় একেবারে ভূমিকম্পের মতো আওয়াজ শুরু হয়েছিল। আর এইসব শুনে তারা দুজনে ভয় পেয়ে দ্রুত তাদের আন্ডারগ্রাউন্ড রুমে ঢুকে পড়েছিল। তারা দেখতে পায়নি যে উপরে আসলে কি হয়েছিল। এরপর সবকিছু শান্ত হলে যখন তারা বাইরে বের হয় তখন দেখতে পায় তাদের বাড়িটাই ধ্বংস হয়ে গেছে। তারা আরো জানায় যে এটা কি করে সম্ভব যে এত বিশাল কোনো জিনিস এত তাড়াতাড়ি কি করে উদা হয়ে যেতে পারে। আর এবার নোরা দেরি না করে সে ক্যাপ্টেনকে আর অ্যান্ড্রুকে সাথে করে নিয়ে তার বাবার কাছে চলে আসে। নোরার বাবা তখন সবাইকে বলে এটা শিওর যে ওই জায়গা থেকেই ট্রোল বের হয়েছে। এরপর নোরার বাবা সবাইকে এটা বলে যে সে যখন তার টিমের সাথে ওই পাহাড়ে খোঁজার কাজ করছিল সেই সময় ওই জায়গা থেকে ট্রোলরা বের হয়ে এসেছিল, কিন্তু তার কাছে থাকা সব প্রমাণগুলো সরকার গায়েব করে দিয়েছিল। আর এখন আবার সেই একই বিষয় আমার পক্ষে প্রমাণ করা কোনোভাবেই সম্ভব হবে না। এইসব শুনে নোরা তার বাবাকে জানায় আজকে সেই পাহাড় থেকে ট্রোলরা আবারও বের হয়ে এসেছে। এটা শুনে নোরার বাবা সবাইকে জানায় এই ট্রোলরা বহু বছর আগে স্বাধীনভাবে বসবাস করত। আর এইসব যখন সবার সামনে প্রমাণ করার চেষ্টা করেছিলাম তখন আমার সাথীরাই আমাকে পাগল প্রমাণ করে আমাকে মেন্টাল হসপিটালে ভর্তি করিয়ে দেয়। তবে এখন ওরা কোনো রকমের দেরি করতে চাইছিল না, তাই সে তার বাবাকে সাথে করে ক্রিস আর অ্যান্ড্রুকে নিয়ে ওই পাহাড়ে চলে আসে। এরপর তার বাবাকে ট্রোলের সেই পায়ের চিহ্নটা দেখায়। এরপর নোরার বাবা সেই জায়গা খুব ভালো মতো পর্যবেক্ষণ করতে শুরু করে। নোরার বাবার এমন কর্মকাণ্ড দূর থেকে নোরা, ক্যাপ্টেন ক্রিস আর অ্যান্ড্রু দাঁড়িয়ে দেখছিল। তবে এখানে ক্রিস আর অ্যান্ড্রু ভাবে সত্যি হয়তো নোরার বাবার মাথায় কোনো রকমের সমস্যা আছে। আর এখানে বাকিদের কথায় নোরার নিজের বাবার প্রতি কিছুটা অবিশ্বাস দেখা দেয়। তাও তার মন বলছিল হয়তো তার বাবা কিছু একটা প্রমাণ করে দেখাবে। আর এর মধ্যে নোরা তার বাবাকে সাহায্য করতে কাছে গেলে একটা অদ্ভুত গন্ধ তার নাকে ভেসে আসে। এর মধ্যে সে লক্ষ্য করে আশেপাশে আকাশ কালো মেঘে ঢেকে যেতে শুরু করেছে। আর হুট করেই নোরা খেয়াল করে তার পেছনে কিছু একটা চোখ খুলে গেছে। সেটাকে দেখে নোরা বুঝতে পারে তাদের পেছনে বিশাল একটা ট্রোল রয়েছে। আর চোখ খুলে দেখতে পায় ট্রোল সেখান থেকে উঠে দাঁড়াতে শুরু করেছে। তাই সে দ্রুত নিজের বাবাকে সাথে করে দৌড়ে ওই হেলিকপ্টারে উঠে পড়ে। এরপর তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় নোরা ট্রোলের উঠে দাঁড়ানো ভিডিওটা নিজের ক্যামেরায় ভিডিও করে নেয়। আর সাথে সাথে সে মিলিটারি ক্যাম্পে ভিডিওটা পাঠিয়ে দেয়। সেখানে থাকা সবাই ওই ভিডিওটা দেখে শকড হয়ে যায়। সবাই বুঝতেই পারছিল না যে ওই পাহাড়ের গায়ে কি এমন আছে যেটা অদ্ভুতভাবে উঠে দাঁড়িয়েছে। তবে নোরা সেখানে পৌঁছে এসব প্রমাণের জন্য সবার কাছ থেকে কিছুটা সময় চেয়ে নেয়। কিন্তু এখানে প্রধানমন্ত্রী ভিডিও কলে নোরাকে বলে আমরা এসব নিয়ে তোমাকে টাইম দিতে পারবো না, কারণ তাদের মতে নোরা এসব প্রমাণ করার আগেই ওই অদ্ভুত জিনিসটা এখানকার সবাইকে মেরে ফেলবে। আর এইসব বলে সে নোরাকে এসব থেকে দূরে থাকতে বলে, কারণ এখন যা করার সব মিলিটারি করবে। এসব কিছুর পরে নোরা বেশ আপসেট হয়ে পড়ে। সে দ্রুত ক্যাপ্টেন ক্রিসের কাছে চলে যায় আর তাকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য ক্রিসকে বারবার রিকোয়েস্ট করতে শুরু করে। কিন্তু এখানে ক্যাপ্টেন ক্রিস জানায় উপর মহল থেকে অর্ডার আছে তাকে যেন না নিয়ে যায়, তাই আমি কিছুই করতে পারবো না। কিন্তু নোরা বারবার ক্যাপ্টেনের কাছে রিকোয়েস্ট করতে থাকে। এবার ক্যাপ্টেন আর তার কথা ফেলতে পারে না, তাই নোরাকে আর তার বাবাকে সাথে করে নিয়ে যায়। এরপর সবাই মিলে সেই ট্রোলের কাছে চলে আসে আর এই ট্রোল তাদের সামনে এসে পড়ে। তবে সে সামনে এসে বুঝে যায় তার আশেপাশে মানুষ রয়েছে, তাই সে আর এগিয়ে যায় না, সেখানেই দাঁড়িয়ে যায়। অন্যদিকে উপর মহল থেকে ফায়ারিং এর অর্ডার আসে তাদের কাছে। আর এবার তারাও তাদের মিশন শুরু করে দেয়, ট্রোলের উপর ফায়ারিং শুরু করে দেয়। তবে অবাক করা বিষয় হলো ফায়ারিং এর ট্রোলের কিছুই হয় না, কিন্তু এসবের কারণে সে ভীষণ ক্ষেপে যায় আর সেখানে থাকা আর্মিদেরকে ধরে ধরে মারতে শুরু করে। ট্রোলের হামলায় সেখানে থাকা অনেক আর্মিরাই মারা পড়ে যায়। এরপর নিজেদেরকে বাঁচাতে নোরা তার বাবা আর ক্যাপ্টেন অ্যান্ড্রুকে নিয়ে একটা পাহাড়ের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। এরই মধ্যে সেখানে একজন খ্রিস্টান আর্মি এসে তাদের পাশে লুকিয়ে যায়, কিন্তু ট্রোলটা এসে সেই খ্রিস্টান আর্মিকে ধরে ফেলে। এইসব দেখে তো নোরা আর বাকিরা অনেক ভয় পেয়ে যায়। তবে এখানে নোরার বাবা সবাইকে জানায় ট্রোলরা আসলে খ্রিস্টানদের গন্ধ শুকে তাদেরকে ধরে ফেলে, আর সেজন্য ট্রোলটা ওই আর্মিকে খেয়ে নিল। তবে এরপরে নোরার বাবাকে দেখা যায় সে আস্তে আস্তে ওই ট্রোলটার দিকে এগিয়ে যেতে শুরু করে আর সেই ট্রোলটাকে ইশারা দিয়ে তাকে থামতে বলে। আর অদ্ভুতভাবে দেখা যায় সেই ট্রোলটাও নোরার বাবার অনুভূতি বুঝতে পারছিল। এরপর সে শান্ত হয়ে যায়, কিন্তু ঠিক তখনই আবার ওখানে থাকা আর্মিরা ট্রোলের উপরে ফায়ার করতে শুরু করে। আর এতে ট্রোল আবারও রেগে যায় আর সেখানে থাকা আর্মিদের গাড়িগুলো ধ্বংস করতে শুরু করে। এমনকি হঠাৎ করে ট্রোলটা এসে নোরার বাবার দিকে তার পা এগিয়ে দিলে নোরার বাবা দূরে ছিটকে পড়ে যায়। নোরার বাবার এমন অবস্থা দেখে ট্রোলটাও খুব কষ্ট পায়। তবে সে ওখানে আর বেশি সময় না দাঁড়িয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় নোরা তার বাবার কাছে আসলে তার বাবা মৃত্যুর আগে নোরাকে বলে যায় রয়্যাল প্যালেস হাউস। আর এই তিনটা শব্দ বলেই নোরার বাবা সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর দেখা যায় নোরা একটা জায়গায় একা বসে ট্রোলদের নিয়ে রিসার্চ করতে শুরু করে দিয়েছে। আর নোরা জানতে পারে ট্রোলরা ঘন্টার আওয়াজ শুনতে পারে না, আর চার্চে সেই ঘন্টার আওয়াজ ট্রোলরা ভীষণ ঘৃণা করে। সেই আওয়াজে এরা বিরক্ত হয়ে যায়। এখানে এন্ড্রুকেও দেখা যায়, সে নোরার এই রিসার্চে তাকে সাহায্য করে। এরপর সরকার আবার নোরা আর বাকিদেরকে একটা মিশনে পাঠায়। আর এবার নোরা, ক্যাপ্টেন, এন্ড্রু আর বাকিরা মিলে
হেলিকপ্টারে করে ওই ট্রোলের চারপাশে ঘন্টা বাজাতে শুরু করে। আর এই আওয়াজে ট্রোলটা ভীষণ বিরক্ত হতে শুরু করে। তবে ট্রোলটা সেই হেলিকপ্টারগুলো ধ্বংস করতে শুরু করে। এর মধ্যেই দেখা যায় একটা বাচ্চা মেয়ে সেই ট্রোলের সামনে চলে আসে। তবে হঠাৎ করে সেই ধ্বংস হয়ে যাওয়া হেলিকপ্টারটা বাচ্চা মেয়েটির গায়ে এসে পড়তে গেলে ট্রোলটা মেয়েটিকে বাঁচিয়ে নেয়। এর মধ্যে ট্রোল হেলিকপ্টারে নোরাকে দেখতে পায় আর সে ওই জায়গা থেকে চলে যায়। এরপর নোরা আর বাকিরা ক্যাম্পে ফিরে আসে। তখন নোরাকে জানায় তোমার প্ল্যানিংটা ফেল হয়ে গেছে। এটা বলে নোরাকে সেই মিশন থেকে বাদ দিয়ে দেওয়া হয়। আর এবার সরকার মিটিং করে এই সিদ্ধান্ত নেয় যে তাদেরকে এবার ওই ট্রোলকে থামানোর জন্য মিসাইল ইউজ করতে হবে। আর সেই মতো সরকার এবার সেই শহরটাকে খালি করতে শুরু করে দেয় যাতে তাদের কোনো ক্ষতি না হয়। অন্যদিকে নোরাকে দেখা যায় যাকে এনরু তার বাড়িতে ড্রপ করার জন্য গাড়িতে করে যাচ্ছিল। তবে যেতে যেতে নোরা চিন্তা ভাবনা করতে থাকে যে এবার সেই ট্রোল কোন দিকে যেতে পারে। নোরা এসব নিয়ে টেনশন করতে করতে হঠাৎ করে তার বাবার কথাগুলো মাথায় চলে আসে যে তার বাবা মৃত্যুর আগে বলেছিল রয়্যাল প্যালেস হাউস। এটা থেকে এবার নোরা বুঝতে পারে ট্রোলটা হয়তো এবার রাজবাড়ির দিকে যেতে পারে। আর এবার নোরা সময় নষ্ট না করে এনরুকে নিয়ে রাজবাড়ির দিকে চলে আসে। ওখানে নোরা রাজার চিফ মিনিস্টারকে দেখতে পায়। আর সেই চিফ মিনিস্টার নোরাকে জানায় আগের দিনে লোকেরা বিশ্বাস করত কোন রাজার বাড়িতে বাড়ি করলে সেটা অনেক শুভ হয়। আর এই জায়গাতে আগে ট্রোল রাজার বাড়ি ছিল। আর সেজন্যই রাজা এই জায়গাতে ট্রোল রাজার জায়গায় নিজের বাড়ি করেছিল। এমনকি এই জায়গায় রাজবাড়ি বানানোর জন্য এখানকার সব ট্রোলদেরকে ঘন্টা বাজিয়ে তাড়িয়ে দিয়ে একেবারেই মেরে ফেলা হয়েছিল। তবে এখানে থাকা একটা বাচ্চা ট্রোলকে সে প্রাণে ছেড়ে দিয়েছিল আর তাকে এখান থেকে সরিয়ে একটা পাহাড়ের গুহার মধ্যে ছেড়ে এসেছিল। আর হয়তো সেই বাচ্চাটা এখন আবার জেগে উঠেছে। এরপর লোকটা নোরাকে একটা গুহার মতো দেখতে জায়গায় নিয়ে আসে। সেখানে গেলে নোরা দেখতে পায় ওই জায়গায় সেই ট্রোলদের কঙ্কাল রয়েছে। আর এবার নোরা কাছে এসে সেই কঙ্কালে লাইট মারলে দেখতে পায় কিছু অংশ একেবারেই পাথরে পরিণত হয়ে গেছে। আর এবার নোরার কাছে তার বাবার বলা সেই গল্পের কথা মনে পড়ে যায় যেখানে তার বাবা তাকে 13টা ট্রোলের গল্প বলেছিল। আর এরা সবাই সূর্যের আলোতে আসার কারণে একেবারেই পাথরে পরিণত হয়ে মারা গিয়েছিল। আর এবার নোরার মাথায় একটা প্ল্যান চলে আসে। আর সে দ্রুত ক্যাপ্টেন ক্রিসকে কল করে আর তাকে ট্রোলকে থামানোর প্ল্যানটা বলে। আর সেই মতো কাজ করতে পারলে একটা বিশাল ক্ষতি আটকানো সম্ভব। আর সেটার জন্য আগে ওই ট্রোলটাকে বিশাল একটা খোলা জায়গায় আনতে হবে। তাই সে ক্যাপ্টেনকে জানায় ট্রোলকে এমন কোনো জায়গায় নিয়ে আসার জন্য। আর সেই জায়গায় বড় একটা সোলার সিস্টেম বন্দোবস্ত করতে বলে। তবে এদিকে গভর্নমেন্ট থেকে সব আর্মিদেরকে জানানো হয় যেন তারা মিসাইল নিক্ষেপ করে। এইসব জানতে পেরে নোরা কিছুটা ঘাবড়ে যায় কারণ তার প্ল্যানটা সফল করতে হলে আর্মিদের মিসাইল নিক্ষেপ যে কোনো কায়দায় থামাতে হবে। এবার নোরা এনরুকে সবকিছু খুলে বলে। এইসব বুঝতে পেরে এনরু তার গার্লফ্রেন্ডকে কল করে যে কিনা সিকিউরিটি সেক্টরে ছিল। সে তাকে রিকোয়েস্ট করে যাতে কিছুক্ষণ হলেও এই মিশনটা একটু লেটে শুরু করে। এরপর ট্রোলের সেই কঙ্কাল নিয়ে নোরা আর এনরু সেখান থেকে বেরিয়ে পড়ে। আর ট্রোল সেখানে গেলে নোরাদেরকে কঙ্কাল নিয়ে যেতে দেখলে তাদের পিছু নেয়। তবে গাড়িটা দ্রুত চালিয়ে গেলে সেই কঙ্কালটা রাস্তায় পড়ে যায়। আর ট্রোলটা এসে সেই কঙ্কালটা নিজের হাতে তুলে নেয় আর সেটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কঙ্কালটা দেখে সে বুঝে যায় এই দুনিয়াতে তার আপন বলতে কেউ আর নেই। আর হাঁটতে সেই কঙ্কালটি তার হাত থেকে পড়ে গিয়ে একেবারে গুরুগুরু হয়ে যায়। আর এইসব কারণে এবার ট্রোলটা ভীষণ রেগে যায় আর সে এবার নোরাদের পিছু নিতে শুরু করে। এবার নোরা দ্রুত গাড়িটা চালিয়ে সেই ফাঁকা জায়গায় যেতে শুরু করে আর কোনো প্রকার ট্রোলের হাত থেকে বাঁচিয়ে সেই ফাঁকা জায়গায় চলে আসে। আর শেষ মুহূর্তে সে ট্রোলটা যখনই তাদের গাড়ি ধরতেই যাবে তখনই নোরা আর এনরু সেই গাড়ি থেকে ঝাঁপ দিয়ে বাইরে চলে আসে। আর এদিকে ক্যাপ্টেন ক্রিস সেখানে ফিট করা সোলার সিস্টেমের লাইটগুলো অ্যাক্টিভ করতে শুরু করে। এরপর ধীরে ধীরে সেই লাইটগুলো অ্যাক্টিভ হয়ে যায়। আর সেই আলো ট্রোলের শরীরে পড়ার পর সে যন্ত্রণায় চিৎকার করতে শুরু করে আর তার শরীর পাথরে পরিণত হয়ে যায়। সে ভয়ানক যন্ত্রণায় চিৎকার করতে থাকে। ট্রোলের এমন কষ্ট দেখে এবার নোরা অনেক কষ্ট অনুভব করে। এইসব দেখে নোরা আর সহ্য করতে না পেরে লাইটগুলো অফ করে দেয় আর ট্রোলকে বলে সে যেন এখান থেকে অনেক দূরে চলে যায় আর কোনো একটা পাহাড়ে নিজেকে লুকিয়ে রাখে যাতে কেউ আর কোনোদিনও তাকে খুঁজে না পায়। সে ট্রোলকে দ্রুত সেখান থেকে পালাতে বলে। কিন্তু দেখা যায় এইসব কিছুর মধ্যে অনেকটা দেরি হয়ে গিয়েছিল কারণ ভোর হয়ে গেছে আর সূর্যের আলো বেরিয়ে গেছে। আর সেই সূর্যের আলো যখন ট্রোলের শরীরে এসে পড়ে সে আস্তে আস্তে পাথরে পরিণত হতে শুরু করে দেয় আর মুহূর্তের মধ্যে তার পুরো শরীরটাই পাথরে রূপান্তরিত হয়ে যায়। আর এবার সেখানে সবাই চলে আসে আর আর্মিদের সাথে সাথে প্রাইম মিনিস্টারও সেই ট্রোলকে দেখার জন্য সেখানে চলে আসে। আর এবার সে নোরাকে বলে তোমার বাবার বলা সেই সবকিছু সত্যি। অন্যদিকে এনরুকে দেখা যায় সে এসে প্রাইম মিনিস্টারকে জানায় সে তার জবটা ছেড়ে দিবে কারণ সে সবসময় একজন রাইটার হতে চেয়েছিল। এরপর এনরু নোরার সাথে সেখান থেকে চলে যায় আর যেতে যেতে নোরাকে জিজ্ঞাসা করে এখনই কি কোনো ট্রোল পাহাড়ের মধ্যে লুকিয়ে রয়েছে। আর এখানেই নোরা একটা মিষ্টি হাসি দিয়ে বলে হয়তো থাকলেও থাকতে পারে। আর এরই সাথে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কি ট্রোল 2 দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি পরবর্তী পার্ট নিয়ে হাজির হব। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।